আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি আশিদ আলী, মেহেদী হাসান খান। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। রাজধানী পাইকারি বাজারে হঠাৎ বেড়েছে পেঁয়াজের দাম। ভারত বন্ধ করেছে রপ্তানি, শত শত ট্রাক আটকা বেনাপোলে। খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হলো 6 মাস, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। শারীরিক অবস্থা বিবেচনায় সিদ্ধান্ত। বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলায় 25 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। সাক্ষ্য গ্রহণ 20 সেপ্টেম্বর। খিচুড়ি রান্না শিখতে নয়, ব্যবস্থাপনা দেখতে কর্মকর্তাদের বিদেশে পাঠানোর প্রস্তাবনা, বললেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। বলছিলাম সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। রাজধানী পাইকারি বাজারে হঠাৎ করে বেড়েছে পেঁয়াজের দাম। কেজি প্রতি 90 থেকে 100 টাকা বিক্রি করছেন আড়তদাররা। বাজারের ঊর্ধ্বমুখীর খবর অভিযানে নামে ভোক্তা অধিকার অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়ের দুটি টিম। এ সময় মূল্য তালিকা ও ক্রয়ের সঠিক রসিদ দেখাতে না পারায় অর্থ জরিমানা করা হয় দুই ব্যবসায়ীকে। এস এম আরিফের রিপোর্ট। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই সোমবার বিকেল থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত। এই খবরের পর মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর পাইকারি বাজারগুলোতে ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম। ইন্ডিয়া বন্ধ করে দিলে মনে করেন বাংলাদেশে যে পেঁয়াজ আছে এই পেঁয়াজ 15 দিনে চলবো না। 1 কেজি পেঁয়াজ 90 টাকা কিনতে হলে দেশে কোনো প্রশাসন বলতে কিছু আছে, নজরদারি আছে? মালের আমাদের দেশেই বাজার বেশি। দেশেই মনে করেন যে 32, 34, 3500 বাজার, তাহলে 20টা আসে পরে কত? 2 পাল্লা পেঁয়াজ নিলাম 10 কেজি 1000 টাকা। যারা দিন মজুরি কাজ করে তাদের জন্য এই যে 100 টাকা কেজি পেঁয়াজ নিয়ে ঘরের সংসার চালানো অনেক টাইম হয়ে যাবে। হঠাৎ পেঁয়াজের দাম বাড়ায় অভিযানে নামে ভোক্তা অধিকার অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়। এ সময় মূল্য তালিকা ও সঠিক রসিদ না থাকায় করা হয় অর্থ জরিমানা। সেই আগের দামের পেঁয়াজই বাংলাদেশে এখনও আছে, তো সেই পেঁয়াজটা কেন বেশি দামে বিক্রি হচ্ছে আমরা সেইটা একটু ভেরিফাই করতে আসছি। এই যে দেখলাম তারা কিনছে তো বেশি কম দামেই, যদি 35 টাকা কেনা থাকে বেচতেছে 50 টাকা 60 টাকা। পাইকারি বাজারের পেঁয়াজের দাম বাড়ার প্রভাব পড়েছে রাজধানীর খুচরা বাজারগুলোতে। বন্ধ করে দিচ্ছে তো গাড়ি, পেঁয়াজের গাড়ি বন্ধ করে দিচ্ছে, দাম বাড়ছে। ইন্ডিয়া পেঁয়াজ কম আসলে দেশি পেঁয়াজ দাম অটোমেটিক বেড়ে যাবে। এখন ইন্ডিয়ানের দাম বেড়ে গেছে, দেশি পেঁয়াজ দাম বেড়ে গেছে। পরে কাস্টমারেও পাগলের মতো সকাল দিলে না হইলো 200 কেজি পেঁয়াজ চলেছি, কিন্তু অন্য কিছু তেমন এটা চলে নেই। তো পেঁয়াজ টানতে আছে, এই জন্য ইন্ডিয়া বন্ধ করার কারণে পেঁয়াজ দামটা বেড়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে মজুতের কারণে হয়তো বা এরকম কারসাজি হতে পারে। আমদানি না থাকলে পেঁয়াজের দাম আরও বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। এদিকে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার একদিনের মাথায় সারা দেশে বেড়ে গেছে পেঁয়াজের দাম। এলাকা বেঁধে দেশি পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে 70 থেকে 100 টাকায়, আর আমদানিকৃত ভারতীয় পেঁয়াজের দাম থেকেছে 60 থেকে 70 টাকায়। পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে প্রশাসন। বেনাপোলের আমদানিকারকরা বলছেন, $250 থেকে $300 এতদিন প্রতি টন পেঁয়াজ আমদানি করা হলেও হঠাৎ করেই $750 কমে এখন আর পেঁয়াজ রপ্তানি করছে না ভারত, যে কারণে গোটা দেশে বেড়েছে দাম। প্রতিনিধিদের তথ্যে নূর মোহাম্মদের প্রতিবেদন। চট্টগ্রামের খাতুনগঞ্জ। প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করায় দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের পাইকারি এই বাজারে বেড়ে গেছে সব ধরনের পেঁয়াজের দাম। ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধের আগে যে পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হয়েছে 37 টাকায়, একদিনের ব্যবধানে সেই পেঁয়াজই এখানে পাইকারি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়, আর খুচরা বাজারে সেই দাম 70 থেকে 80 টাকা। এদিকে টিসিবি 10টি ট্রাকে করে প্রতি কেজি 30 টাকা দরে পেঁয়াজ বিক্রি করলেও তা চাহিদার তুলনায় কম বলছেন নগরবাসী। আমদানি বন্ধের প্রভাব পড়েছে যশোরের বেনাপোলেও। এখানকার বন্দর এলাকায় প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 টাকায়, আর আমদানিকৃত ভারতীয় পেঁয়াজের দাম 60 টাকা ছাড়িয়েছে। অভিযোগ রয়েছে, বিভিন্ন পেঁয়াজ ব্যবসায়ী গোপনে বিভিন্ন গুদামে বাজার থেকে পেঁয়াজ সরিয়ে ফেলেছেন। দাম নিয়ন্ত্রণে অভিযান চালাচ্ছে শার্শা উপজেলা প্রশাসন। বাড়তি দামে বিক্রির অপরাধে করা হচ্ছে জরিমানাও।
এদিকে আমদানিকারকরা বলছেন বেঁধে দেয়া বাড়তি দাম পরিশোধ করলে আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি সম্ভব। $250 থেকে $300 পার মেট্রিক টন হিসাবে বাংলাদেশে পেঁয়াজ আমদানি হতো, কিন্তু ভারতে পেঁয়াজ সংকট এবং ভারতের বাজার স্থিতিশীল রাখার স্বার্থে গতকালকে একটি ভারত সরকার একটি পত্র জারি করেন। $750 করে আমদানিকারকরা এটাকে অ্যামেন্ডমেন্ট করেন, তখন সেক্ষেত্রে তাদের ওই $750 রেটে তাদেরকে মাল আমদানি করতে হবে। সিলেটেও বেড়েছে পেঁয়াজের দাম। এখানকার কালীঘাট বাজারে আমদানি করা ভারতীয় পেঁয়াজ কেজিতে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকায়, আর দেশি পেঁয়াজের কেজি 80 থেকে 100 টাকা। আজকে 50-55 এখন স্টকে মাল নাই, এই কারণে অটোমেটিকলি একটু বাড়াই দিচ্ছে। কুমিল্লায় পেঁয়াজের দাম বৃদ্ধি রোধে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং টিম। এ সময় করা হয় জরিমানা। এখানকার বাজারে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম প্রতি কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। এদিকে কুড়িগ্রামে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজের দাম বেড়েছে 60 থেকে 80 টাকা। দুদিন আগে কুড়িগ্রাম জিয়া বাজারে ভারতীয় প্রতি কেজি পেঁয়াজ 30 থেকে 35 টাকায় পাইকারি দরে বিক্রি হলেও আজ তা 100 থেকে 110 টাকায় পাইকারি বিক্রি হচ্ছে। খুচরা বাজারে সেই দাম আরও বেশি। ভারতীয় পেঁয়াজ বন্ধ এমন খবরে পাইকারি দোকানগুলো থেকে অসাধু ব্যবসায়ীরা পেঁয়াজ সরিয়ে ফেলেছেন। এতে সংকট সৃষ্টি হয়েছে বলে অভিযোগ ক্রেতাদের। নূর মোহাম্মদ, মাই টিভি। খালেদা জিয়ার মুক্তির মেয়াদ 6 মাস বাড়ানো হয়েছে। খালেদা জিয়ার পরিবারের আবেদনের প্রেক্ষিতে এবং তার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে পূর্বেও সকল শর্তই বহাল থাকবে বলেও জানান তিনি। সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আরও জানাচ্ছেন রাকিব হাসান। দুর্নীতির মামলায় 17 বছর দণ্ডিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 2008 সাল থেকে কারাবন্দী ছিলেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে এবং করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় সরকারের নির্বাহী আদেশে 6 মাসের জন্য শর্ত সাপেক্ষে গত 25 মার্চ তাকে মুক্তি দেওয়া হয়। 24 সেপ্টেম্বর শেষ হবে মুক্তির মেয়াদ। দ্বিতীয় ধাপে আবারও খালেদা জিয়ার মুক্তির মেয়াদ 6 মাস বৃদ্ধি করার বিষয়টি নিশ্চিত করেছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী সদাশয় বিবেচনা করেছেন যে আগে আরও 6 মাস যেই মেয়াদকাল আরও 6 মাস বৃদ্ধি করে দিয়েছেন এবং আগের যে কন্ডিশন সেই কন্ডিশনগুলো বহাল রেখে। মিয়ানমারের সীমান্তে সৈন্য বৃদ্ধির কারণ জানতে এরই মধ্যে দেশটির রাষ্ট্রদূতের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে জানিয়ে যে কোনো পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুতির কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের সৈন্য সামন্ত মাঝে মাঝেই বৃদ্ধি করেন কিংবা এক্সারসাইজ করেন কিংবা তারা অবস্থান করেন, এই ব্যাপারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদেরকে জানানো হয়েছে এবং তাদের রাষ্ট্রদূতকে ডাকিয়ে আমাদের সচিব পর্যায়ে তাকে বলা হয়েছে, কারণ ব্যাখ্যা চেয়েছেন। আমাদের পক্ষ থেকে আমরা সবসময় যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকি, এটা নতুন কিছু নয়। দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো থ্রেট নেই জানিয়ে কারাগারের নিরাপত্তা বৃদ্ধির কারণও তুলে ধরেন আসাদুজ্জামান খান কামাল। এই উড়ো চিঠি যেগুলো আসছে এগুলি গোয়েন্দাদের কাছে আমরা পাঠিয়ে দিয়েছি। গোয়েন্দারা যদি মনে করেন এগুলির তথ্য আছে তাহলে আমরা নিশ্চয়ই এর ব্যবস্থা নিব। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং সরকার ব্যবসায়ীদের সঠিকভাবে পরিচালিত করতে না পারার কারণেই পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে বলে অভিযোগ বিএনপির। খিচুড়ি রান্নার প্রশিক্ষণে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের ঘটনা বর্তমান সরকারের আমলে হাস্যকর তামাশা বলেও মন্তব্য তাদের। রাজধানীতে একাধিক আলোচনা সভায় এসব কথা বলেন তারা। গণতন্ত্র সুসংহত করার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার কথাও বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রিপোর্ট মাহবুব সৈকতের। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় চেয়ারপারসন সহ নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহারের দাবি করেন বিএনপি নেতারা। সেই গণতন্ত্রকে আদায় করার জন্য কোনো ধরনের কোনো বৈপ্লবিক পরিবর্তন ছাড়া রাজপথের 10টি মিছিলে 20টি মিছিলে কোনো কিছু হবে, এই চিন্তাটা আমার কাছে অপরিপক্ক মনে হয়।
পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করতে পারার জন্য সরকারের সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। কোনো অব্যবস্থাটাই কিন্তু সরকারের উপর দায় চাপে। ভারত পেঁয়াজের বাজার বন্ধ করছে কেন? আর ভারতের পেঁয়াজ ভারত বিক্রি করবে না, সেটা আবার কি করার আছে? আর ভারত ছাড়া আর কোনো দেশ পেঁয়াজ উৎপাদন করে না, তাই বা কি বলবো? তাইলে আমার তো বিকল্প দরজাগুলি খোলা রাখতে হবে, অর্থাৎ ব্যবসায়ীদের সেই সুযোগটা দিতে হবে, ব্যবসায়ীদেরকে সেই প্রস্তুতিটা দিতে হবে। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সরকারি কর্মকর্তাদের আলোচিত বিদেশ ভ্রমণ নিয়ে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। খিচুড়ি রান্না প্রশিক্ষণের জন্য সরকারি কর্মকর্তাদের বিদেশে পাঠানো, এসব অভিনব ও হাস্যকর তামাশা কিভাবে সরকারি টাকা তছরূপ করছে সরকার। বিএনআরসির ভার্চুয়াল আলোচনা সভায় অধিকার আদায়ে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব সহ অন্য বক্তারা। আজকে বাংলাদেশের মানুষ আজকে একটা অসহায় অবস্থায় এবং একটা আমরা বিরাট গহ্বরে, অন্ধকার গহ্বরে পড়ে গেছি। সেখান থেকে আমাদেরকে উঠে আসতে হবে। শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর মধ্যে নয়, জনগণের মধ্যেও একটা ঐক্য সৃষ্টি করতে হবে। আজকে সেই ঐক্য সৃষ্টি করে আমি বিশ্বাস করি এখনো তারা গণতন্ত্রের এই যে সংগ্রাম, মুক্তির যে সংগ্রাম, সমাজকে মুক্ত করবার যে সংগ্রাম, সেই সংগ্রামে জয়ী হবে যদি একটা ঐক্যবদ্ধ গণ আন্দোলন সৃষ্টি করা যায় তবেই। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় 25 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। সকালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠনের আদেশ দেন। এছাড়া আগামী 20 সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। ডেনি জংয়ের রিপোর্ট। আবরার হত্যা মামলার অভিযোগপত্র অনুযায়ী গত বছর 6 অক্টোবর রাতে আবরারকে তার হলের কক্ষ থেকে ডেকে নিয়ে যায় ছাত্রলীগের কয়েকজন। এরপর 2011 নম্বর কক্ষে চলে আবরারের উপর অমানসিক নির্যাতন। পরে রাত 3টার দিকে শেরেবাংলা হলের সিঁড়ি থেকে উদ্ধার করা হয় আবরারের লাশ। ওই ঘটনায় পরে মামলা দায়ের করেন আবরারের বাবা। আসামি করা হয় 25 জনকে। মঙ্গলবার মামলার 25 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরুর আদেশ দেন আদালত। 20 সেপ্টেম্বর এই মামলার সাক্ষ্য গ্রহণের দিনও ঠিক করেন আদালত। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে উল্লেখ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। পূর্ব পরিকল্পিতভাবে পরিকল্পনা করে ষড়যন্ত্র করে যে ঘটনার তারা সংগঠিত করেছে সেইটাই মাননীয় আদালত লিখেছেন এবং মাননীয় আদালত বলেছেন যে এটা একটা পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। সুতরাং এই হত্যাকাণ্ড সংগঠিত যেটা হয়েছে সেটা জন্য আসামিদেরকে শাস্তিযোগ্য অপরাধ করেছেন এবং তাদেরকে আমরা বিচারের আওতায় আনার জন্য তাদের বিরুদ্ধে চার্জ গঠিত হয়েছে এবং আমরা 20 তারিখের পরের থেকে মামলাটা কন্টিনিউ এককভাবে চলতে থাকবে। আর আদালতে নিজেদের নির্দোষ বলে উল্লেখ করেন আসামিরা। তাদের আইনজীবীর দাবি, এই মামলায় সর্বোচ্চ সাজার বিধানটি যুক্ত করা সঠিক হয়নি। আশাবাদী অবশ্যই আপনারা দেখেছেন যে এটা একটা দুর্ঘটনা বলা যায়। এটা আমরা তো কখনো প্রি প্ল্যান ছিল না। 302 ধারায় মামলা করতে হলে প্রি প্ল্যান থাকতে হবে এবং আজকে যে বিষয়টা উনি এনেছেন, বাদী মামলার ঘটনা তারিখ বললেন 6 থেকে 7 তারিখ, কিন্তু মাননীয় আদালত আমাদেরকে আছে চার্জ করলেন 4 থেকে 5 তারিখের ঘটনার কথা বলে, যেটা এজাহারে ছিল না। এটা এজাহার বহির্ভূত বক্তব্য। মামলার 25 আসামির বিরুদ্ধে 22 জন গ্রেপ্তার রয়েছেন, আর বাকি 3 জন রয়েছেন শুরু থেকেই পলাতক। ড্যানি দ্রং, মাই টিভি, ঢাকা। খিচুড়ি রান্না শিখতে নয়, স্কুলের বাচ্চাদের জন্য স্বাস্থ্যসম্মতভাবে পরিবেশিত খাবারের ব্যবস্থাপনা দেখতে কর্মকর্তাদের বিদেশে পাঠানোর প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম আল হোসেন। তিনি বলেন, স্কুল ফিডিং পলিসির আওতায় প্রস্তাবিত প্রকল্পে বিদেশে প্রশিক্ষণের জন্য যে ব্যয় হবে তা অপচয় নয়, বরং কর্মকর্তাদের কর্মদক্ষতা বাড়বে। সচিবালয়ে এসব কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা সচিব। রাকিব হাসানের আরও একটি রিপোর্ট। দারিদ্র পীড়িত 104টি উপজেলায় চালু আছে স্কুল ফিডিং প্রকল্প। এর আওতায় 16টি উপজেলায় শিক্ষার্থীদের দেয়া হচ্ছে রান্না করা খাবার। একই সাথে বাকি উপজেলার শিক্ষার্থীদের খাবার হিসেবে দেয়া হচ্ছে বিস্কিট। বর্তমান প্রকল্পটির মেয়াদ শেষ হবে 31শে ডিসেম্বর।
সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর লক্ষ্যে প্রকল্পের মেয়াদ 2023 সাল পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, যেখানে খাবার তৈরি এবং প্রসেসিংয়ের জন্য বিদেশে প্রশিক্ষণ বাবদ 1000 কর্মকর্তার জন্য রাখা হয়েছে বড় অঙ্কের বাজেট, যা নিয়ে এরই মধ্যে তৈরি হয়েছে নানা গুজব। তবে বিষয়টির ব্যাখ্যা দিলেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব। কিভাবে বিভিন্ন দেশে মিড ডে মিল চালু আছে সেই বিষয়গুলো কীভাবে তারা ম্যানেজ করছে সেই বিষয়গুলোকে অভিজ্ঞতা অর্জন করার জন্য একটা কম্পোনেন্ট আছে যে বিদেশের কর্মকর্তাদের যে সে প্রশিক্ষণ নিয়ে আসার, সেটা আছে। কিন্তু খিচুড়ি রান্না করে কীভাবে রান্না করে সেটার জন্য এখন আমরা বিদেশি লোক পাঠাচ্ছি না। বিদেশে প্রশিক্ষণ কোনো অপচয় নয়, কর্মকর্তাদের সক্ষমতা এবং দক্ষতা বৃদ্ধি করবে বলে মনে করেন আকরাম আল হোসেন। আমি মনে করি যে প্রশিক্ষণের কোনো বিকল্প নাই, সেই কারণে আমি মনে করছি যে এটা কোনো অপচয়, এটা বরং আমাদের সক্ষমতাকে আরও বৃদ্ধি করবে, আমাদের যে এফিসিয়েন্সিটাকে আরও বৃদ্ধি করবে, আমাদের ওই কাজটাকে আরও আমরা সুন্দরভাবে মডেল, হয়তো আমরা কোনো একটা দেশকে কেরালা মডেল অথবা অন্য কোনো মডেল, সেই মডেলটাকে যদি আমরা ফলো করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে দক্ষতা, আমাদের এফিসিয়েন্সি, আমাদের সক্ষমতাটা অনেক গুণ বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। প্রকল্পটি এখনও অনুমোদন হয়নি, এরই মধ্যে পরিকল্পনা কমিশন থেকে কিছু কোয়ারি দেওয়া হয়েছে বলেও জানান প্রাথমিক ও গণশিক্ষা সচিব। সেই জবাব দেওয়ার পরে তারপরে যদি তারা সন্তুষ্ট হয় তারপরে তারা এটা একনেকে উত্থাপিত হবে, একনেকে উত্থাপিত হলে একনেক যদি অনুমোদন করে তাহলে এই প্রকল্প আমরা জানুয়ারি থেকে বাস্তবায়ন করতে পারবো। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে স্মার্ট ওয়াচ। কেউ শরীর ঠিক রাখতে, কেউ স্বাস্থ্য সম্পর্কিত ফিচারগুলোর জন্য, আবার কেউ স্টাইলের কথা ভেবে স্মার্ট ওয়াচে ঝুঁকছেন। তবে সব স্মার্ট ওয়াচ কি সবসময় সঠিক তথ্য দেয়? এ নিয়ে বিক্রেতা থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদেরও রয়েছে নানা মত। সাপ্তাহিক আয়োজন মাইটেকে স্মার্ট ওয়াচের আরও দিক জানাচ্ছেন মোবাল্লিক করিম। সোশ্যাল মিডিয়া কিংবা লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্মে নানা চটকদার রিভিউ আর ফিচার দেখে অনেকে ঝুঁকেছেন স্মার্ট ওয়াচের দিকে। বিশেষ করে করোনাকালে স্বাস্থ্য সচেতনরা অনেকটাই সঙ্গী করে নিয়েছেন এই গ্যাজেটকে। বাজার ঘুরে দেখা গেছে বিভিন্ন নাম আর ব্র্যান্ডের এই গ্যাজেটের ভিড় বিপণী বিতানগুলোতে, দামও হাতের নাগালে। 15 থেকে 2000 এগুলো চাহিদাটা একটু বেশি, উপরের লেভেল আছে 3000, 5000, 10000 এগুলো আছে। মোটামুটি আপনার 1400-1500-র মধ্যেই যেগুলো আছে এগুলোই বেশি চলে আর কি। তবে ব্লাড প্রেশার কিংবা হার্টবিট এসবের তথ্য কি সঠিকটাই জানায় স্মার্ট ওয়াচগুলো? এ বিষয়ে দ্বিধায় স্বয়ং বিক্রেতারাও। এই প্রেক্ষাপটে আমার কিছু বলার নেই, বাট আমি আসলে এটা বলতে পারতেছি না, বা এই প্রেক্ষাপটে আমি কিছু জানি না। তবে অনেক বিক্রেতা বলছেন ক্লোন বা কপি সস্তা স্মার্ট ওয়াচের চেয়ে কিছুটা হলেও নামি ব্র্যান্ডেরগুলো কাছাকাছি তথ্য দেয়। অরিজিনাল যেগুলো এগুলো অ্যাকুরেট দেয়, আর যেগুলো হচ্ছে বাজারে একটু কম প্রাইসের মধ্যে এগুলো সবগুলো তো দেয় না, কিছু কিছু দেয় আবার কিছু কিছু দেয় না। মাত্র 1000 কিংবা 2000 টাকা মূল্যের গ্যাজেটগুলো যদি সত্যিই সঠিক তথ্য দিত তাহলে এত দাম দিয়ে হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টারগুলোতে যন্ত্র কিনতে হতো? এমন প্রশ্নের জবাবে এই চিকিৎসক জানালেন স্বাস্থ্যবিধির পরিমাপক হিসেবে এই গ্যাজেটগুলোর গ্রহণযোগ্যতার কতটুকু তার কথা। এটার উপর ডিপেন্ডেন্ট থাকা যাবে না, এটা একটা গাইড করতে পারে, কিন্তু তার মানে এটা না যে এটাতে যা দেখায় তাই অ্যাবসলিউটলি রাইট। হ্যাঁ, বিষয়টা এরকম যে গ্লুকোমিটার বলে একটা জিনিস আছে যেটা দিয়ে আমরা ব্লাডের সুগার দেখি, পেশেন্টরা এটা বাসায় নিজেরাই করতে পারে, এবং ডায়াবেটিসের রোগীদেরকে আমরা সবসময় বলি যে হাতে আপনারা বাসায় রাখবেন, এটা দিয়ে রেগুলার চেক আপ করবেন। কিন্তু এটা দিয়ে চেক করলেও যখন হাসপাতালে যায় বা ডায়াগনস্টিক সেন্টারে যায় তখন কিন্তু আমরা ভেইন থেকে ব্লাড নিই। কেন? কারণ এটা মাচ মোর অথেন্টিক। ওয়্যারেবল গ্যাজেট নিয়ে গবেষণা করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। জানালেন আদৌ কতটুকু কাজ করে এই ধরনের স্মার্ট ওয়াচগুলো। কোনোটা জেনারেল কনজিউমার গ্রেডের হয়, কোনোটা হসপিটাল বা প্রফেশনাল গ্রেডের হয়। তো আমরা যে স্মার্ট ওয়াচ বা গ্যাজেটের কথা বলছি, যেটা আমার হাতে লাগানো থাকতে পারে, যেটা স্মার্ট গ্লাস হতে পারে, যেটা স্মার্ট রিং হতে পারে, অনেক কিছু এখন ওয়্যারেবল ডিভাইস ধীরে ধীরে চলে আসছে। তো এগুলা কিন্তু সাধারণত দেখা যায় যে মেজরিটি ইউজার লেভেলে টেস্টেড এবং জেনারেল ইউজারদের জন্যই তৈরি করা। তো এই জিনিসগুলা কিন্তু অ্যাকুরেসির দিক থেকে ঠিক এতটাই ভালো না যে মেডিকেশনের সময়ও এদের থেকে ডেটা নেওয়া যাবে। তবে নামি ব্র্যান্ডেরগুলো এক্ষেত্রে অনেকটাই গিয়ে বলছেন তিনি। অ্যাডভান্সড কোম্পানি যারা আছে তারা কিন্তু আসলে চেষ্টা করে যে কোনো একটা প্রোডাক্ট তারা ইউজারকে দেওয়ার আগে একদম টপ মোস্ট লেভেলে কোয়ালিটিটাকে এনশিওর করার জন্য। মোবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা।
দেশে গত 24 ঘন্টায় নতুন করে আরও 1724 জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ সময় মারা গেছেন 43 জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 3,41,056 জন। এ পর্যন্ত দেশে মোট 4,802 জনের মৃত্যু হয়েছে আর সুস্থ হয়েছেন 2,45,594 জন। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় 14,050 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার 12.27%। ফুটপাত দখলমুক্ত রাখতে অবৈধ স্থাপনা ও অনুমোদনহীন বিলবোর্ড উচ্ছেদ অভিযান চলমান আছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। দ্বিতীয় দিনে নগর ভবনের সামনে থেকে শুরু হয় এই অভিযান পরিচালনা করেন মেয়র আতিকুল ইসলাম। এই সময় তিনি বলেন, ফুটপাতে অবৈধ এবং অনুমোদনহীন কোনো স্থাপনা রাখা যাবে না। নগর ভবনের সামনে ছাড়াও আরও 4টি জায়গায় একযোগে চলে এই উচ্ছেদ অভিযান। সিটিতে কোনো ধরনের সাইনবোর্ড বিলবোর্ড লাগাতে গেলে সিটির কিন্তু নিয়ম আছে। তারা কোনো ধরনের নিয়মের না করে বৃদ্ধাঙ্গুলি দেখে কাজগুলো করছে। এই ধরনের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই সিটির মধ্যে কি ব্যবসা হবে সেটার কিন্তু দিন শেষ, এটা হতে পারবে না। আজকে 4টা টিম কাজ করছে, যেখানে যেখানে এই ধরনের অবৈধ সাইনবোর্ড থাকবে, বিলবোর্ড থাকবে, তা আমি বলেছি সব নিয়ে যাওয়ার জন্য। সাভারের আশুলিয়ায় মাদ্রাসার 2 শিক্ষার্থীকে নির্যাতনের ফুটেজ ফেসবুকে ভাইরাল হবার পর অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ। রাতে আশুলিয়ায় শ্রীপুরের মধুপুরে জাবালে নূর কওমি মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। গত 11 সেপ্টেম্বর ওই মাদ্রাসায় হেফজ বিভাগের শিক্ষার্থী রাকিবুল ও মাহফুজকে বেত দিয়ে পেটান শিক্ষক হাফেজ মোহাম্মদ ইব্রাহিম। সেই ফুটেজ ফেসবুকে ভাইরাল হলে তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। নির্যাতনের শিকার শিশু শিক্ষার্থী মাহফুজুর জানান, তার সহপাঠী রকিবুল নির্যাতন সইতে না পড়ে পালিয়ে যায়। পরে তাকে খুঁজে নিয়ে এসে মাদ্রাসার ভেতরে হাত পা বাঁধে নির্যাতন চালায় শিক্ষক ইব্রাহিম। এ সময় রাকিবুলকে পালাতে সহায়তার অভিযোগে তাকেও বেত্রাঘাত করে জখম করে ওই শিক্ষক। যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি আলপার্ট মেডিকেল স্কুলের বাংলাদেশি অধ্যাপক ডাক্তার রুহুল আবিদ এবং তার অলাভজনক সংস্থা হেলথ অ্যান্ড এডুকেশন ফর অল কে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস বস্টন। 2020 সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য আবিদ সহ মোট 211 জন মনোনয়ন পেয়েছেন। আরও জানাচ্ছেন মোবালিক করিম। 2020 সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত 211 ব্যক্তির মধ্যে বাংলাদেশি মার্কিনী ডক্টর আবিদ একজন। ঢাকা মেডিকেল কলেজ থেকে স্নাতক এবং জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয় থেকে মলিকুলার বায়োলজি এবং জৈব রসায়নে পিএইচডি অর্জন। পরে তিনি 2001 সালে হার্ভার্ড মেডিকেল স্কুল থেকে ফেলোশিপ সম্পন্ন করেন। তিনি ব্রাউন গ্লোবাল হেলথ ইনিশিয়েটিভের একজন নির্বাহী সদস্য। তার অলাভজনক সংস্থা হাইফা বাংলাদেশের সুবিধাবঞ্চিতদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। গত 3 বছরে এই প্রতিষ্ঠানটি প্রায় 30,000 পোশাক শ্রমিককে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে। প্রায় 9,000 সুবিধাবঞ্চিত নারী ও পোশাক শ্রমিককে জরায়ু ক্যান্সার স্ক্রিনিং ও চিকিৎসা এবং কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী শিবিরে 1,500-এরও বেশি মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে। বর্তমানে 2টি রোহিঙ্গা শরণার্থী শিবিরে করোনা সংক্রমণ রোধে দক্ষতার প্রশিক্ষণ দিচ্ছে তার এই সংস্থাটি। Since beginning of October 2017, we have been providing medical services to the displaced Rohingya population in Kutupalong and Balukhali regions in Cox's Bazar. In addition to free health screening and medicines, we are also providing them referral services by utilizing local health providers such as Upozila Health Complex, Dot Center and feeding centers for malnourished children. 2013 সালে রানা প্লাজা ধসের পর ডক্টর আবিদ সারা দেশে তৈরি পোশাক শ্রমিকদের স্বাস্থ্যসেবা দিতে হাইফা প্রতিষ্ঠা করেন। আমাদের মূল লক্ষ্য বাংলাদেশের সকল প্রান্তিক শ্রমিককে চিকিৎসা সেবার আওতায় আনা। তারা যেন বছরে অন্তত একবার চিকিৎসা সেবা পেতে পারে। এবছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিকরণের চুক্তিতে মধ্যস্থতা করেন তিনি। মুবাল্লিক করিম, মাই টিভি। গাজীপুরের কাপাসিয়ায় বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদের জন্মস্থান রায়েদ ইউনিয়নের অধিকাংশ রাস্তাঘাট এখনও কাঁচা। সামান্য বৃষ্টিপাত হলেই পানি জমে কাদা পানিতে একাকার হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বর্ষা মৌসুমে এই দুর্ভোগ বাড়ে আরও কয়েক গুণ। যান চলাচল তো নয়ই, পায়ে হাঁটাও অসম্ভব বলছেন স্থানীয়রা। কাপাসিয়া প্রতিনিধি মুজিবুর রহমানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নূর মোহাম্মদ।
কাদা পানিতে যাতায়াতের এ চিত্র গাজীপুরের কাপাসিয়ার। এখানকার রায়েদ ইউনিয়নে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদের বাড়ি হলেও স্বাধীনতার প্রায় 5 দশক পরও অবহেলিতই থেকে গেছে অনেক এলাকা। রায়েদ বাজার থেকে কোঠামণি বাজার পর্যন্ত প্রায় 4 কিলোমিটার কাঁচা রাস্তার এমন বেহাল দশাই শুধু নয়, এ ইউনিয়নের অধিকাংশ গ্রামীণ রাস্তায় কাদা মাটিতে একাকার বলে অভিযোগ স্থানীয়দের। এই রাস্তা দিয়ে আমরা প্রতিদিনই মালামাল নিয়ে যাই, রাস্তাটার অবস্থা খুবই খারাপ। কোঠামণি বাজার থেকে বিবাদিয়ার যে রাস্তা বাইপাস, এর মাঝে একটি রাস্তা এখনো পর্যন্ত ইটের ছোঁয়া দেখে নেই মানুষ। এই রাস্তার কারণে আমরা এই অত্র এলাকার মানুষ অনেক দুর্ভোগ পাচ্ছি। যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় এখানকার কুটির শিল্প আজ বন্ধের পথে। আর্থসামাজিক উন্নয়ন থেকেও পিছিয়ে পড়ছে এ এলাকার মানুষ। আমাদের এখানে একটা শিল্প আছে, যে শিল্প সারা বাংলাদেশে বাঁশ বেতের কাজ করে মানুষ। 300 মানুষ এইভাবে কাজ করে, মানে এই যে রাস্তার লেগে গাড়ি থাকে না, মানুষ কি করে চলবো বলেন। রাস্তার উন্নয়নের ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিরা উদাসীন বলেও অভিযোগ স্থানীয়দের। আমরা মনে করছিলাম যে আমগো রায়েদ ইউনিয়নটা পুরাটা একটা টাউনের মতো হয়ে যাবো। এমপি তো জানে সবকিছুই, এমপি তো এমপির এলাকা, এমপির ইউনিয়ন। জনগণের দীর্ঘদিনের দাবি এই রাস্তাটা যেন করে দেয়। রাস্তাটা সঠিক টাইম মতো নেয়, এই কাজটা করার জন্য আমাদের এমপি মহোদয়ের কাছে আমার আবারও অনুরোধ। অবশ্য দ্রুততম সময়ের মধ্যেই রাস্তাটি পাকাকরণ করার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। উপজেলা ইঞ্জিনিয়ার থেকে জেনেছি যে এগুলো আইডি ফলে রয়েছে, সিস্টেমটা করা হয়েছে, খুব দ্রুত আমরা এই রাস্তাটা শুরু করতে পারব। দ্রুতই রাস্তাটির উন্নয়নে কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ চাইছেন ভুক্তভোগীরা। চলতি মৌসুমে আউশের আবাদ বেড়েছে মেহেরপুরে। সরকারি প্রণোদনার পাশাপাশি ধানের দাম ভালো পাওয়ায় বাড়ছে এর আবাদ। আবহাওয়া অনুকূলে থাকা আগ্রহ দেখাচ্ছেন চাষিরা। প্রতিনিধি মাহবুব আলমের প্রতিবেদন, জানাচ্ছেন মোবালিক করিম। চলতি মৌসুমে মেহেরপুরে 20,800 হেক্টর জমিতে চাষ হয়েছে আউশ ধান, যা গত মৌসুমের চেয়ে প্রায় 4,500 হেক্টর বেশি। আউশ চাষে উদ্বুদ্ধ করতে জেলার 3,500 কৃষকের মাঝে আউশের বীজ ও সার প্রণোদনা হিসেবে দিয়েছে সরকার। তাছাড়াও বিভিন্নভাবে পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। প্রথম থেকে চারা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আমরা সেবাটা দিয়ে যাচ্ছি। সঠিক বয়সে চারা লাগানো, সঠিক সময়ে লাগানো, সঠিক মাত্রায় সার দেওয়া। সরকারের সহযোগিতার পাশাপাশি আবহাওয়া অনুকূলে থাকায় আউশ ধানের চাষে আগ্রহ বেড়েছে চাষিদের। ভারী বর্ষণের কারণে দেখা যায় কপিতে লোকসান হয়ে যাবে বলে এবার বিরি ধান 48 এবার নতুন করে করা হয়েছে। 1.5 বিঘা জমি আউশ 48 ধান লাগিয়েছি, ধানটা খুব সুন্দর হয়েছে। কৃষি অফিসারদের সহযোগিতায় নিলাম নি, তারা ধানের বীজ যে 48 ধান, এই ধান করি আমরা সফল হয়েছি। 90 দিনে ধানটা অলরেডি রেডি হয়ে যাবে, আর অন্য 20 থেকে 25 মণ হারে ধানটা হবে। এখন করোনাকালে এই আবাদ বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন জেলা কৃষি কর্মকর্তা। খাদ্যর কোনো ঘাটতি হবে না এবং বর্তমান করোনা পরিস্থিতি এবং বৈশ্বিক মন্দার মধ্যেও আমাদের বাংলাদেশের আউশের বাম্পার ফলন হবে এবং খাদ্য ঘাটতি না হয় বরং উদ্বৃত্তে পরিণত হবে। চলতি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। আউশের আবাদ অত্যন্ত ভালো হয়েছে এবং আমাদের লক্ষ্যমাত্রা ছিল প্রায় 20,594 হেক্টর, ইতিমধ্যে আমরা এটা অর্জন করেছি। এদিকে আউশ ধান কাটা উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক জানান সব ধরনের সহযোগিতার কথা। মোবালিক করিম, মাই টিভি, নিউজ ডেস্ক। এবারে প্রবাসের সংবাদ। কুয়েতে যাদের একামা সেপ্টেম্বরে শেষ হয়েছে কিন্তু নবায়ন হয়নি, তাদের জরিমানা গুনতে হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রেসিডেন্সি বিষয়ক বিভাগ। যেসব প্রবাসীর একামা এ মাসের প্রথমে মেয়াদ শেষ হয়েছে এবং নবায়ন করেনি, তাদের জন্য জরিমানা আইন প্রয়োগের নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। যাদের একামার মেয়াদ 1 সেপ্টেম্বরের মধ্যে শেষ হয়েছে তাদের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষিত সিদ্ধান্ত প্রযোজ্য হবে না। কুয়েতের বাইরে থাকা প্রবাসীরা স্বয়ংক্রিয়ভাবে অনুপস্থিতির অনুমতি প্রদানের ধারাবাহিকতা নিশ্চিত করা হয়েছে। তাদের বৈধ একামা নবায়ন থাকলে বা অনলাইনে নবায়ন হয়ে থাকলে কুয়েতে প্রবেশের ক্ষেত্রে কোনো ধরনের বাধা সৃষ্টি করবে না কুয়েত সরকার। আন্তর্জাতিক প্রসঙ্গ।
জলবায়ু পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে দাবানলে সৃষ্টি হয়নি বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ক্যালিফোর্নিয়ার দাবানল পরিস্থিতি পর্যবেক্ষণে এসে সংবাদ সম্মেলনে এই কথা বলেন ট্রাম্প। সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও বলেন, দেখবেন এটি খুব দ্রুত ঠান্ডা হতে শুরু করবে এবং তিনি মনে করেন হয়তো বিজ্ঞান প্রকৃত বিষয়টি জানে না। এই ভয়াবহ দাবানলের জন্য স্থানীয় বন ব্যবস্থাপনাকে দায়ী করছেন ট্রাম্প। এদিকে সোমবার ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন জলবায়ু পরিবর্তন নিয়ে ট্রাম্পের উদাসীনতার সমালোচনা করে বলেছেন, ট্রাম্প যদি দ্বিতীয়বার ক্ষমতায় আসে তাহলে যুক্তরাষ্ট্রে দাবানলের ঘটনা আরও ঘটবে। এখনও পর্যন্ত এই দাবানলে অন্তত ৩৬ জন নিহত হয়েছে, পুড়ে গেছে ২০ লাখ হেক্টর জমি। প্রাণঘাতী করোনা ভাইরাস গোটা বিশ্বে ছড়িয়ে পড়ার জন্য বারবার অভিযোগের আঙুল উঠছে চীনের দিকে। এমনকি চীন ইচ্ছে করে ভাইরাস গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে মাঝে মধ্যে। এর মধ্যে উহানে চীনের সরকারি ল্যাবে নোভেল করোনা ভাইরাস তৈরি হয়েছে এবং এই সংক্রান্ত সব তথ্য প্রমাণ হাতে থাকার বিস্ফোরক দাবি করেছেন চীনা ভাইরোলজিস্ট লি মেংয়াং। বিস্তারিত জানাচ্ছেন মার্জিয়া মান্নান। সম্প্রতি অজ্ঞাত কোনো জায়গা থেকে একটি ব্রিটিশ টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এক চীনা তরুণী বিজ্ঞানী ইয়ান দাবি করেছে, করোনা ভাইরাস নিয়ে তিনি অনেক আগেই চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনকে সতর্ক করেছিলেন, কিন্তু উল্টে বিশ্বের কাছে বিষয়টি চেপে রাখে বেইজিং। চীনের বিরুদ্ধে এই অভিযোগ নতুন নয়। একটা সময় পর্যন্ত করোনা ছড়ানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লাগাতার দুষে গেছে চীনকে। কোভিড-19 নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা অন্য কোনো দেশকে বেইজিং যথাসময়ে সতর্ক করেনি বলেও অভিযোগ ওঠে। যদিও পরে মার্কিন গোয়েন্দারা তাদের রিপোর্টে বলেন, বেইজিংকে করোনা সংক্রান্ত তথ্য দেয় গাফিলতি ছিল স্থানীয় উহান প্রশাসনের। কিন্তু ইয়ান বলছেন, সরকার নিয়ন্ত্রিত ল্যাবের এই কার্যক্রমে সরাসরি চীনা সেনার হাত রয়েছে। করোনা ছড়ানোর পিছনে উহানের এক পশুবাজারের কথা বারবার বলে এসেছে চীন। যদিও ইয়ানের দাবি, এই ভাইরাস কোনোভাবেই প্রাকৃতিক নয়। তিনি গবেষণা করে বুঝতে পেরেছেন, বাদুড় বা ওই জাতীয় কোনো প্রাণীর থেকে ভাইরাল স্ট্রেন নিয়ে তাকে রাসায়নিকভাবে আরও শক্তিশালী করে তোলা হয়েছে, যাতে তা মানব শরীরে প্রবেশ করে মুহূর্তে বিভাজিত হয়ে অসংখ্য প্রতিলিপি তৈরি করতে পারে। করোনা ছড়ানোর পিছনে উহানের এক পশু বাজারের কথা বলে সত্যিটা ধোয়ার আড়ালে রাখা হয়েছে। আসলে এটি প্রাকৃতিক নয়, চীনা ল্যাবরেটরিতে গবেষণা করে নোবেল করোনা ভাইরাস আবিষ্কার করা হয়েছে। ইয়ান আরও জানান, উহান শহরে এক অজানা ভাইরাসের সংক্রমণের খবর পেয়ে গত ডিসেম্বর থেকেই গবেষণা শুরু করেন তিনি। প্রথমে তিনি এই রিপোর্ট দেন তার ঊর্ধ্বতন পরামর্শদাতাকে, তবে মুখ খুলতে বারণ করা হয় ইয়ানকে। তারপর লাগাতার হুমকি, তাই বাধ্য হয়েই যুক্তরাষ্ট্রে পালিয়ে আসেন ইয়ান। মার্জিয়া মান্নান, মাই টিভি। আন্তর্জাতিক আরও কিছু প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় উপকূলের দিকে ধেয়ে আসছে হ্যারিকেন স্যালি। দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডা, মিসিসিপি এবং আলবামা উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে হারিকেনটি। সামুদ্রিক ঝড়টি এরই মধ্যে ক্যাটাগরি 2 শক্তি সঞ্চয় করেছে। ঝড়টি স্থানীয় সময় বুধবার প্রথম প্রহরে উপকূলে আঘাত আনতে পারে। এই সময় বাতাসের গতিবেগ হতে পারে ঘন্টায় 135 কিলোমিটার। এর প্রভাবে অন্তত 30 সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। হারিকেনের সতর্কতায় আলবামা ও মিসিসিপি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কয়েকদিন আগেই ক্যাটাগরি 4 মাত্রার হারিকেন লরা যুক্তরাষ্ট্রের উপকূলে তাণ্ডব চালানোর 1 মাস যেতে না যেতেই আবারও গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের মুখে পড়েছে দেশটি। ভিন্নধর্মী একটি খবর জানিয়ে শেষ করছি সংবাদ। বিশাল এই মহাবিশ্বে পৃথিবী এখনও নিঃসঙ্গ এক গ্রহ হয়ে রয়েছে। সৌরজগতের এই গ্রহটিতেই এখন অবধি প্রাণের সন্ধান মেলেনি। তবে মহাবিশ্বের আর কোথাও প্রাণ রয়েছে কিনা তা নিয়ে বছরের পর বছর গবেষণা চললেও কোনো তথ্য প্রমাণ এখনো মেলেনি। এর মধ্যেই আশা জাগানিয়া তথ্য এলো প্রতিবেশী শুক্র গ্রহ থেকে। মার্জিয়া মান্নানের রিপোর্ট। মহাবিশ্বে পৃথিবী ছাড়া আর কোথাও প্রাণের অস্তিত্ব আছে কিনা তা খুঁজতে মানুষের চোখ বারবার মঙ্গল গ্রহে ছুটে গেছে। তবে এবার খবর এসেছে শুক্র গ্রহ থেকে। পৃথিবীর সবচেয়ে কাছের এই গ্রহটির মেঘে ফসফিন গ্যাস দেখতে পেয়েছেন বিজ্ঞানীরা, যা প্রাণের অস্তিত্বের বিষয়ে তাদের আশাবাদী করে তুলেছে।
শুক্রে প্রাণের অস্তিত্ব রয়েছে এমন কোনো প্রামাণ্য তথ্য এখনও মেলেনি, কিন্তু পৃথিবীতে ফসফিন গ্যাস উৎপাদনে ব্যাকটেরিয়ার ভূমিকার কথা মাথায় রেখে বিজ্ঞানীরা ভাবছেন শুক্র গ্রহেও তেমন কোনো অণুজীব থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আন্তর্জাতিক গবেষক দল প্রথমে হাওয়াই দ্বীপের জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল টেলিস্কোপে শুক্র গ্রহের মেঘপুঞ্জে ফসফিন গ্যাস দেখতে পান। এরপর চিলির আতাকামা মরুভূমি থেকে ALMA রেডিও টেলিস্কোপ দিয়ে তা নিশ্চিত হন। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির মলিকুলার পদার্থবিদ কার্লাস সোস সিলভা বলেছেন, এই আবিষ্কারের ব্যাখ্যা যদি করতে হয় তবে সবার আগে বলতে হবে প্রাণ। I am not saying it's not possible. I'm just saying today that the body of evidence leans more towards শুক্র পৃথিবীর চেয়ে সূর্যের অনেক কাছে বলে এর পৃষ্ঠে 464 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা বিরাজ করে। এই উচ্চ তাপমাত্রায় কোনো জীবের বেঁচে থাকার সম্ভাবনা দেখেন না বিজ্ঞানীরা। তবে শুক্রের পৃষ্ঠ ছাড়িয়ে অনেক ওপরে, যেখানে তাপমাত্রা অনেকটা পৃথিবীর মতোই, সেখানে ফসফিন গ্যাসের এই আবরণের পেছনে কোনো অণুজীবের অবদান উড়িয়ে দিতে পারছেন না তারা। এছাড়াও শুক্রের মেঘে ফসফিন গ্যাস কোনো আগ্নেয়গিরির অগ্নুৎপাত কিংবা অন্য কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়ার ফলে সৃষ্টি হয়েছে কিনা তারও কোনো সন্তোষজনক ব্যাখ্যা খুঁজে পাননি বিজ্ঞানীরা। তাই কোনো জীবকে এর কারণ ধরেই আবর্তিত হচ্ছে বিজ্ঞানীদের গবেষণা। মার্জিয়া মান্নান, মাই টিভি। এর সঙ্গে শেষ করছি সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আরও একবার। রাজধানী পাইকারি বাজারে হঠাৎ বেড়েছে পেঁয়াজের দাম। ভারত বন্ধ করেছে রপ্তানি, শত শত ট্রাক আটকাবে না বলে। খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হলো 6 মাস, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। শারীরিক অবস্থা বিবেচনায় সিদ্ধান্ত। বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলায় 35 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। সাক্ষ্য গ্রহণ 20 সেপ্টেম্বর। খিচুড়ি রান্না শিখতে নয়, ব্যবস্থাপনা দেখতে কর্মকর্তাদের বিদেশে পাঠানোর প্রস্তাবনা, বললেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। জলবায়ু পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে দাবানলের সৃষ্টি হয়নি বলেন ট্রাম্প। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla ও twitter/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমরা দুজন। আমি রাশিদ আলী, মেহেদী হাসান খান। প্রিয় দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।